নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি স্বর্ণপূর্ণির চতুর্থ অংশ। আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘরে চলে এলাম। হে প্রভু, মিরাকিউরল যেন ব্যর্থ না হয়। খাটের পাশে একটা টেবিলের ওপর চকোলেট আর একটা ছোট্ট কার্ডে মেইলি হাতে লেখা গুড এ নাইট, অর্থাৎ গুড নাইট দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এই বয়সেই পাকা গৃহিণী হয়ে উঠেছে। দিনে ধকল গেছে বলে রাত্রে ঘুমটা ভালো। গিরিডিতে উঠি 5টায়। এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি 6:05। আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি। আমি চটপট লেপের তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো, উদাত্ত সুরেলা কণ্ঠ। কিন্তু এ কি? এই যে সংস্কৃত, আর কথাগুলো আমার চেনা। वेदाहमेतं पुरुषं महान्त মাদিত্যবর্ণম তমৌষ পরাস্তাৎ। অর্থাৎ আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি। এই যে উপনিষদের কথা, ছেলেবেলা বাবাকে আবৃত্তি করতে শুনেছি, আর আজও মনে আছে। আমি গায়ে একটা কোট চাপিয়ে দিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। গলা আসছে প্রফেসরের ঘর থেকে। त्वमेव विदित्वाति मृत्युमेति नन्नो पन्था विद्यते হয়নায়। সাধক কেবল তাহাকে জানিয়াই মৃত্যুকে অতিক্রম করেন, তার ভিন্ন মুক্তি প্রাপ্তির আর কোনো পথ নাই। প্রফেসরের ঘর খালি। ওই যে ওদিকে দরজা আর ওদিকে ব্যালকনি। রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করে চলেছেন। হয়তো আমার পায়ের আওয়াজ পেয়েই মাঝপথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে কয়েক মুহূর্ত চেয়ে দেখে যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, কাস্তাম, অর্থাৎ সংস্কৃতে তুমি কে? আমি জার্মানিতে উত্তর দিলাম, আমার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। ত্রিলোকেশ্বর? বিষ্ণু, শিব না সূর্য? আমি জানতাম আমার নাম তিনটিকেই বোঝায়। আমি মৃদু হেসে বললাম, কোনোটাই না, আমি ভারতবর্ষের বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি, সেটা সব রকম ব্যারামেই কাজ করে। লন্ডনে মিরাকিউরাল। ভদ্রলোক আমাকে বাধা দিয়ে বললেন, আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি। আমি তাই ভাবছিলাম, এই 4 বছর তো দুর্ভোগ ছাড়া আর কিছু জোটেনি আমার কপালে, হঠাৎ ঈশ্বর আমার উপর এত সদয় হলেন কেন? কিন্তু ত্রিলোকেশ্বর, আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, কারণ বেঁচে থেকে তো আমার কোনো লাভ নেই। লাভ আছে প্রফেসর। কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চয়ই বের করবে। তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় তাতেও ক্ষতি নেই। শঠে সাঠ্যম কথাটা তো আপনি জানেন। এই রাজ্যে অন্ধকার যুগে নীতির কথা ভাবলে হবে না। আপনি বাইরে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন। সৌম্যদর্শন পণ্ডিত যেন আপন মনেই পড়ে উঠলেন, প্যারিস, আদ্রে, আদ্রে ভেসুয়া আমার বন্ধু, সেও ভারততাত্ত্বিক। কতবার বলেছি এখানে চলে এসো, এখানে চলে এসো। বেশ তো, তাই যাবেন আপনি? স্টাইনার উদাস দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে চেয়ে বললেন, কত কাজ বাকি, কত কাজ বাকি। এরা কিছুই করতে দেয়নি আমাকে। ভাগ্যের কি পরিহাস! নাৎসি পার্টি, যাদের নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে, তারা স্বস্তিককে করে নিয়েছে তাদের প্রতীক, সিম্বল, এমব্লেম। অর্থাৎ ভালো, স্বস্তি, অস্তি অর্থাৎ আছে, সু অর্থাৎ ভালো, অস্তি অর্থাৎ আছে। এই হলো স্বস্তি, আর তার থেকে স্বস্তিক এরা বলে সুভাষটিকা। এর চেয়ে প্রফেসরকে কথা থামাতে হলো, আর সেই সঙ্গে আমিও তথস্থ। বাড়ির সদর দরজায় ধাক্কা পড়ছে সজোরে, একবার নয় 3বার। আবার তারা গভীর উৎকণ্ঠার সুরে বললেন স্টাইনার। বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে সঙ্গে নরবার্ট আর লেনি ব্যালকনিতে ছুটে এলো। বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমেই দুজনের মুখ হাঁ হয়ে গেল। পর মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নরবার্ট তার বাবাকে হাত ধরে টেনে ঘরে নিয়ে গেলেন। বিছানাতে শুয়ে পড়ো এক্ষুনি, মুমূর্ষুর অভিনয় করতে হবে, গেস্টাপো আবার এসেছে। এর মধ্যে আরও 3বার দরজায় ধাক্কা পড়েছে।
স্টাইনার বিছানায় শোয়া মাত্র লেনি একটানে তার লেকটা তার উপর টেনে দিয়ে তার চোখ বুজিয়ে হাঁ করে দিল। কয় ক্যান সি পাপা, অর্থাৎ হাঁপ ধরার মতো নিঃশ্বাস নাও বাবা। নরবার্ট ঘর থেকে বেরিয়ে গেল, আমি তার পিছনে। দরজায় এবার 3 গুণ জোরে ধাক্কা পড়ছে। সিঁড়ি থেকে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ঘরে ঢুকে এলো। পর মুহূর্তে নরবার্টের দিক থেকে তার দৃষ্টি আমার দিকে ঘুরে এলো। তারপর ডান হাত প্রসারিত করে উপর দিকে তুলে বলল, হায়াল হিটলার। আমাকে নির্বাক দেখে পুলিশের গড়া সপ্তমে চলে গেল। হায়াল হিটলার! সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যাজতি পণ্ডিতা। অর্ধেক কেন, আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি মাছ খাই গলায় বললাম, হায়াল হিটলার! প্রফেসর স্টাইনারি যখন অভিনয় করছেন তখন আমারই বা করতে আপত্তি কী? পরে জেনেছিলাম ইনি গেস্টাপো নন। গেস্টাপোর কোনো ইউনিফর্ম নেই। ইনি হলেন গেস্টাপোর মাস্তুতো ভাই ব্ল্যাক শার্ট। এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট বললেন, আমার সঙ্গে চলো জলদি। কাম মিট মির স্লেভ। লোকটা বলে কি? জিজ্ঞাসা করলাম, কোথায়? সে পরে জানতে পারবে। ভদ্র পোশাক পরে নাও, তার সঙ্গে তোমার যা কিছু আছে সব নিয়ে নাও। বুঝতে পারলাম আমি নিরুপায়। বুঝতে পারলাম আমি নিরুপায়। এদের আদেশ মানতেই হবে। বললাম, 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। পোশাক বদলেই সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হলো সন্ডার্সে দেওয়া সুগার লোকোম্যাটিকটা তাতে রয়েছে। জানি না আমাকে সার্চ করতে পারে, তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম। ঘর থেকে বেরোবো, তখন নরবার্ট এসে হাজির। তার মুখ ফ্যাকাশে, চোখের কোলে জল চিকচিক করছে। আমায় ক্ষমা কর প্রফেসর। আমি নরবার্টের পিঠে 2টো চাপড় মেরে বললাম, ছেলে মানুষে করো না। আমার মনে হয় না এখন এরা তোমার বাবার ওপর অত্যাচার করবে। এই বেলা ভেবে স্থির করো তোমরা কি করে পালাবে। আমার সম্বন্ধে একদম ভেবো না। আমার মন মিথ্যে কথা বলে না, এটা আমি আগেও দেখেছি। মন বলছে আমার মৃত্যুর সময় এখনো আসেনি। কাজেই তোমার কর্তব্য তুমি করে যাও। এদেশে তোমার কোনো ভবিষ্যৎ নেই। তোমার বাবা প্যারিস যেতে চান, তুমি তার ব্যবস্থা করো। মনে রেখো, এই অবস্থায় জাল জুয়াচুরি মিথ্যার আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নয়। নরবার্ট রুমাল দিয়ে চোখ মুছে বলল, একটা কথা, মিসেস ফিসনার এক্ষুনি ফোন করেছিলেন, তার সর্দি সেরে গেছে। গুড। নরবার্ট ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাড়ির সামনে এক বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে। এমন গাড়ি এর আগে আমি কখনো দেখিনি। এই নামটা জিজ্ঞাসা না করে পারলাম। উত্তর এলো ডাইমলার। গাড়ির দরজা খুলে আমাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে আমার পাশে বসলেন পুলিশ। গাড়ি রওনা দিল। আর একটি মাত্র প্রশ্ন করেছিলাম, আর তারও জবাব পেয়ে গিয়েছিলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারি কি? কারিন হল। এটা বুঝতে পেরেছিলাম যে আমরা উত্তর দিকে চলেছি। প্রশস্ত আরামদায়ক গাড়ি, মসৃণ রাস্তা। গাড়ি যে চলেছে তা প্রায় টেরই পাওয়া যায় না। 15 মিনিট চলার পর তন্দ্রা এসে গিয়েছিল। তখন আবার সজাগ হলাম। দেখলাম বাইরের দৃশ্য একেবারে বদলে গেছে। আমরা শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে এসেছি। গাছপালা, ক্ষেত খামার, কৃষকদের ছোট ছোট কটেজ বাড়ি মিলিয়ে মনোরম দৃশ্য, যার সঙ্গে আমাদের দেশে পল্লীগ্রামের দৃশ্যের কোনো সাদৃশ্য নেই। এতক্ষণ কথা না বলে অস্বস্তি লাগছিল, তাই আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে একটা প্রশ্ন করলাম। আমার নাম তো তুমি নিশ্চয়ই জানো, তোমার নামটা কি জানতে পারি? উত্তর এলো, এরিক ফ্রম। এবার বাইরের দৃশ্য বদলে গেল। এখানে গাছপালা অনেক বেশি। খোলা প্রান্তরের বদলে দুপাশে ফলের বাগান, যদিও শীতকাল বলে গাছের পাতা সব ঝরে গেছে। এবার পায়ে একটা দীর্ঘ প্রাচীর পড়ল। কিছুদূর গিয়েই প্রাচীরের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা ঢুকে গেল। প্রায় 8 মিনিট ধরে আমরা এগিয়ে চললাম প্রশস্ত নুড়ি ঢালা পথ দিয়ে। এ কোথায় এলাম? কোনো বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবার একটা মোড় ঘুরেই আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল। এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নেই, তবে প্রাচীন নয়। অথবা প্রাচীন হলেও সম্প্রতি যেটি অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যায়। একটা বিস্তীর্ণ বাগান, তাতে ফুলের কিয়ারি, লিলি ফুল, শ্বেত পাথরের মূর্তি সবই আছে। সেই বাগানের 3 দিক ঘিরে প্রাসাদ। তারই একটা বিশাল সদর দরজার সামনে আমাদের গাড়িটা থামলো। আমরা দুজন গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে সেই দরজা দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকলাম। প্রথমেই পড়ল একটা ঘর,
যেটা লম্বায় অন্তত 50 গজ তো হবেই। ঐশ্বর্যের এমন জলজ্যান্ত নমুনা আমি আর দেখিনি। মাথার ওপর বিশাল ঝাড়লণ্ঠন, দেওয়ালে গিল্টি করা ফ্রেমে বাঁধানো জগৎ বিখ্যাত শিল্পীদের আঁকা তেল রঙের ছবি, ঘরের এ প্রান্তে দোতলায় যাওয়ার জন্য প্রশস্ত ঘোরানো সিঁড়ি। এই ঘর পেরিয়ে আমরা আরেকটায় ঘরে পৌঁছালাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এখানে বসার জন্য বড় বড় সোফা, কাউচ, বাহারের চেয়ার ছাড়া একপাশে একটা প্রকাণ্ড টেবিল, যার ওপর রয়েছে কাগজপত্র, টেলিফোন, ফুলদানি, জলের ফ্লাস্ক ইত্যাদি। এদিকে একটা সোফায় দিকে নির্দেশ করে একটা কোণে একটা সুদৃশ্য চেয়ারে বসল। পুরু পারস্য দেশীয় কার্পেটের ওপর নিঃশব্দে এগিয়ে গিয়ে সোফায় বসে নরম গদিতে প্রায় 4 ইঞ্চি ঢুকে গেলাম। এখনো জানি না কী কারণে আমাকে এখানে আনা হয়েছে, তবে এটা দেখছি যে একটা ভৃত্যস্থানীয় লোক আমাকে প্রাসাদে ঢুকতে দেখে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। মিনিট 5 বসার পর চতুর্দিক থেকে নানান গতিতে ঢং ঢং করে 8টা বেজেছে। এমন সময় এরিক হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে ডান হাত তুলে হাইল হিটলার বলল, আর সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ছাই রঙের ডাবল ব্রেস্টেড স্যুট পরা বিশাল বপু এক ব্যক্তি। তিনি আমার দিকে এগিয়ে প্রশ্ন করলেন, স্পেকহ্যান সি ডয়েচ। প্রশ্ন করতে আমি বুঝতে পারলাম এর ছবি আমি দেখেছি। আমি হাঁ বলতে ভদ্রলোক আরও 2 পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, কেনেন সি মির, অর্থাৎ তুমি আমাকে চেনো? আমি বললাম, ভারতবর্ষে যারা খবরের কাগজ পড়ে তাদের অধিকাংশই তোমার চেহারার সঙ্গে পরিচিত, হের গোয়েরিং। হিটলারের পরেই আমার স্থান, ফাইচারে শুরু করে বললেন গোয়েরিং। জার্মানির সামরিক শক্তির প্রধান, কারণ আমি জলে স্থলে অন্তরিক্ষে জার্মানির তুল্য শক্তিশালী আর নেই। আমি চুপ করে রইলাম। তুমি এখন কোথায় এসেছো জানো? পায়চারি থামিয়ে আমার দিকে চেয়ে প্রশ্ন করলেন গোয়েরিং। আমি বললাম, কারেন হল। কারেন হল কি জানো? মনে হচ্ছে তোমার বাসস্থান। কারিন ছিল আমার প্রথম স্ত্রীর নাম, কারিন অফ কাটসভ। 1931 সালে তার মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ। এটাকে আমি কিনে নিয়ে একটি প্রাসাদে পরিণত করি। এটা একাধারে কারিনের স্মৃতিসৌধ আর আমার কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি। আপাতত কথা শেষ, কিন্তু এটা বুঝতে পারছি যে গোয়েরিং একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করলাম সেটা গোয়েরিংয়ের গম্ভীর গলা উচ্চারিত করল। 17 নম্বর ফ্রিডরিক কাস্টের ওই বর্বর ইহুদিদের স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে? আমায় কয়েক মুহূর্তে ভাবতে হলো সত্যি কি বলবো না বানিয়ে বলবো। তারপর মনে হলো বানিয়ে বলো হয়তো এখানকার মতোই রেহার পেতে পারে, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের মতো দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় লাগবে না। তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম, পুলিশি অত্যাচার প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। মেয়েটাকে হোটেলে কাজ দিয়েছে। গোয়েরিংয়ের চোখ জলজল করে উঠল। যে জাতকে আমরা নির্বংশ করতে চেয়েছি তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ। ইহুদিরা কি জানো? আমি কিছু বলার আগেই গোয়েরিং ইহুদিদের সম্পর্কে 5টা বিশেষণ প্রয়োগ করল। গ্রাউসন নিজের গাইডসিক লিস্টিড বেডনখেলনামস, অর্থাৎ অসভ্যহীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা কমেই বাড়ছিল। এই শেষ কথাগুলোতে আমার মাথা গরম হয়ে উঠল। আমি বললাম, আমি জাত মানি না, আমি বিজ্ঞানী। একজন ইহুদি, একজন বৈজ্ঞানিক আমার আরাধ্য দেবতা। তার নাম আলবার্ট আইনস্টাইন। এদের সামনে গোয়েরিংয়ের মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল। তুমি ভাবছো স্টাইনার রেহাই পাবে? ভাবছি না, আশা করছি। তোমার আশা আমি পায়ের তলায় কুনিয়ে দিলাম। স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা। একটি ইহুদিও আমরা পার পেতে দেব না। তারাই আমাদের দেশকে সর্বনাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আগাছার মতো এদের একটাকে ধরে উপড়ে ফেলতে হবে। ইহুদিদের বিরুদ্ধে এই জাতীয় বিদ্বেষ স্পর্শ শুনতে আমার মোটেই ভালো লাগছিল না। একটু কড়াসড়েই বললাম, হের গোয়েরিং, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা জানতে পারি? গোয়েরিং যেন কিঞ্চিত অপ্রতিভ হয়ে উঠল। বিনা কারণে আনিনি, একটা উদ্দেশ্য ছিল।
একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো। এর আগে কোনো ভারতীয়কে দেখিনি, কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয়। তাহলে গোয়েরিং আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থাকলো। আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কেমন ধারণা হয়? তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই। আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি। এই 10 মিনিটের মধ্যে 5বার তুমি রুমাল দিয়ে মুখ মুছেছ। অবশ্যই আমি ডাক্তার নই, কাজেই তোমার ব্যায়ামটা কি তা আমি আন্দাজ করতে পারছি না। গোয়েরিং হঠাৎ উত্তেজিত হয়ে গলা সপ্তমে ছড়িয়ে বলল, তুমি কি জানো যে এই গরমের জন্য আমাকে দিনে 8বার শার্ট বদল করতে হয়? তুমি কি জানো যে আমার ওজন 170 কিলো? ড্রুসে কাকে বলে জানো? জানি। ড্রুসে হচ্ছে ইংরেজিতে যাকে বলে গ্ল্যান্ড, বাংলায় গ্রন্থি। এই ড্রুসের জল হলো যত নষ্টের গোড়া, বলল গোয়েরিং। সেটা আমার ডাক্তার জানে, কিন্তু নানা রকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি। অথচ আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয়, আমি হাঁটি, আমি টেনিস খেলি। যদিও যার সঙ্গে খেলি তাকে বলিতে হয় যে বল যেন আমার হাতের নাগালে পড়ে, কারণ আমি দৌড়াতে পারি না। তাছাড়া আমি নিয়মিত শিকার করি। অথচ খাওয়া, অতিরিক্ত আহার কিন্তু মোটা হওয়ার একটা বড় কারণ। গোয়ারিং কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খেতে আমি অত্যন্ত ভালোবাসি। দিনে 4বার খাওয়ার আমার হয় না। ঘন্টায় ঘন্টায় স্যান্ডউইচ, সসেজ, বিয়ার আনিয়ে খেতে হয়। কিন্তু আমি তো আরও অনেক খাইয়েকে জানি, তারা আমার মতো তো এত মোটা নয়, আর আমার মতো অনবরত ঘামে না। এই অতিরিক্ত চর্বির জন্য আমার কাজের অসুবিধা হয়, তা তুমি জানো। আমি কোনো মন্তব্য করলাম না। দেখি গোয়েরিং আবার মুখ খুলল। তোমার ওষুধে কি কি ওষুধ সারিয়েছ? তোমার ওষুধে কি কি ওষুধ সারিয়েছ? ক্যান্সার, যক্ষা, উদরী, হাঁপানি, ডায়াবেটিস। তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে। কটা বড়ি খেতে হয় রুগীকে? সাধারণত 2টো, আর একবারই খেতে হয়। কদিনে ফল পাওয়া যায়? আমার অভিজ্ঞতায় 24 ঘন্টার বেশি লাগে না। ওষুধ আছে তোমার সঙ্গে? আমার সব কিছুই তো আমার সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। তাহলে 2টো আমাকে দাও, আমি এখনই খাবো। ওষুধ আমি দেবো, হেয়ারিং, কিন্তু একটা শর্তে। কি? কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন। তুমি যথাস্থানে আদেশ দাও যে তাদের যেন কেউ বাধা না দেয়। আবার গোয়েরিং এর মুখ শুধু লাল হলো না, সেই সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে কাঁপুনি হলো। এরপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে বলে উঠল, 200 বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তাদেরই একজনের এত বড় স্পর্ধা। এরিক, আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ শ্বাস করে করতে চাই। তুমি এর দিকে রিভলভার তাক করে রাখো। এরিকের অস্তিত্ব প্রায় ভুলে গিয়েছিলাম। এবার সে দ্রুত পদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বার করে আমার দিকে মুছিয়ে দাঁড়ালো। এবার গোয়েরিং আমার দিকে এগিয়ে আসতে আমি হাত তুললাম। হাল্ট হেয়ারিং। গ্যারি থতমত কে বললাম, মানে? আমি মনে মনে স্থির করেছিলাম এই অবস্থায় যা করলে কাজ হবে সেটাই বলব। এই ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ, হেয়ারিং। অকম্পিত কণ্ঠে আমি বললাম, যে গাছ থেকে ওষুধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তা আমি স্বপ্নে জেনেছি। এও জেনেছি অনিচ্ছা সত্ত্বেও এই ওষুধ প্রয়োগ করলে এতে ফল তো হয়ই না, বরং অনিষ্ট হতে পারে। তুমি কি চাও তোমার 8-এর জায়গায় 12বার করে 60 বদল করতে হয়? কাজে রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না হেয়ারিং। তুমি এরিককে যেতে বলো। তারপর আমি বাক্স থেকে ওষুধের শিশি বার করবো। তারপর ফোন করে স্টাইনারের পথে বাধা অপারেশন করবে। তারপর আমি তোমাকে ওষুধ দেবো। আমার কথাগুলো গিয়ারিংয়ের মগজে ঢুকতে খানিকটা সময় নিল। তারপর এরিককে রিভলভার নেওয়ার জন্য ইশারা করে টেবিল থেকে টেলিফোনটা তুলে বলল, আনসানকে দাও। এরপরে টেলিফোনে যা কথা হলো তা থেকে বুঝতে পারলাম যে আন্টন নামধারী ব্যক্তিটিকে বলা হয়েছে স্টাইনারদের পলায়নের পথে বাধা সৃষ্টি না করতে। টেলিফোন নামিয়ে রেখে গোয়ারিং টেবিলের মধ্যে রাখা ফ্ল্যাক্স থেকে গ্যালাসে জল ঢেলে সেটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। দাও, তোমার ট্যাবলেট দাও, তবে 2টো নয় 4টে। আমি ব্যাগ খুলে শিশি থেকে 4টে বড়ি বের করে গোয়ারিংয়ের হাতে দিলাম। গোয়ারিং সেগুলো একবারেই গিলে ফেললো। আমি বললাম, এবার আমার ছুটি তো? মোটেই না, জড়দগম্ভীর কণ্ঠে বলল গোয়ারিং। মানে? অত সহজে ছুটি পাবে না তুমি। 2 দিনের মধ্যে যদি দেখি আমি আর ঘামছি না, তাহলে বুঝবো তোমার ওষুধে কাজ হয়েছে। 2 দিনের পর তোমার বডির কেমিক্যাল অ্যানালাইসিস করা হবে। যদি আমি বাধা দিয়ে বললাম, অ্যানালাইসিস লন্ডনেই হয়ে গেছে, তাতে জানা গেছে যে বডিতে একটা বিশেষ উপাদান রয়েছে যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। অতএব
এবার গোয়ারিং আমাকে বাধা দিল। ব্রিটিশরা নিপাত যাক, আমাদের ল্যাবরেটরির সঙ্গে লন্ডনের ল্যাবরেটরির তুলনা করছো তুমি? যদি সেই অচেনা উপাদানকে তোমাদের ল্যাবরেটরিতে চিনতে পারে, তাহলে কি করবে তুমি? কৃত্রিম উপায়ে বুড়ি বানাবো, তারপর বাজারে ছাড়বে? মোটেই না। এ ওষুধ শুধু ব্যবহার করবে আমাদের পার্টির লোক। যারা পার্টির মাথা রয়েছে তারাও নানান রোগে ভুগছে। প্রত্যেক বক্তৃতার পর হিটলারের রক্তের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। গোয়াবেলসের ছোটবেলার প্যারালাইসিস হয়েছিল, তাই সে খুঁড়িয়ে চলে। পার্টির প্রচার সচিবের পক্ষে সেটা অশোভন, ওকে সোজা হাঁটতে হবে। হিমলারের হিস্টিরিয়া হয়েছে, আর সে মাথার যন্ত্রণায় ভোগে। কাজেই ল্যাবরেটরি রিপোর্ট যতদিন না আসে ততদিন তোমাকে এখানে থাকতে হবে। তুমি ব্রেকফাস্ট করেছো? না, আমি শার্ট বদল করতে একটু উপরে যাচ্ছি, আমার লোককে বলে দিচ্ছি তোমায় ব্রেকফাস্ট দেবে। গোয়ারিং ঘর থেকে বেরিয়ে গেল। সে জানতো বার্লিনে এসে এদের খপ্পরে পড়তে হবে। সন্টার্সকে খবর দেব তার উপায় নেই। তবে যে ফিরতে পারবো তাও জানি না। সবচেয়ে খারাপ লাগছিল সেটা ভাবতে, যদি এরা এই অজ্ঞাত উপাদানকে চিনে ফেলতে পারে তাহলে আমার স্বার্থের স্বর্ণপূর্ণী দুর্বৃত্ত ন্যাৎসি নেতাদের রোগ সারানোর কাজে ব্যবহার হবে। এই ভাবতে ভাবতে হঠাৎ এরিকের চোখ পড়তে দেখি সে ভারী অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবটা যেন সে কিছু একটা বলতে চায়, এর জন্য সাহস সঞ্চয় করছে। দুজনে চোখাচোখি হবার কয়েক মুহূর্তের মধ্যেই এরিক চেয়ার থেকে উঠে কেমন একটা অনুনয়ের দৃষ্টি আমার দিকে আমার কাছে এসে দাঁড়ালো। কী ব্যাপার এরিক? হে প্রফেসর, কাতর কণ্ঠে বলল এরিক। আজ 1 মাস হলো আমার একটা ব্যারাম দেখা দিচ্ছে, যার ফলে হয়তো আমার চাকরি আর থাকবে না। কী ব্যারাম? এপিলেপসি, মৃগী রোগ, বৃষ্টি ব্যারাম। আচমকা আক্রমণ করে, তার ফলে মানুষ দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হয়ে পড়ে। 3বার হয়েছে এটা আমার, বলল এরিক। কিন্তু কপাল জোরে কাজের সময় হয়নি। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু সারতে নাকি সময় লাগবে। দুশ্চিন্তার রাত্রে আমার ঘুম হচ্ছে না। দোহাই প্রফেসর, তুমি ছাড়া আমার গতি নেই। ব্ল্যাক শার্টের এই দশা দেখে আমার হাসিও পেল, মায়াও হলো। শিশি আমার পকেটেই ছিল, 2টো বড়ি বের করে রেখে দিলাম। ফিয়ের বেটে ফিয়ের। এও চারটে চাইছে। দিলাম আরও 2টো। এরিক সেগুলো গিলে আন্তরিকভাবে আমাকে ধন্যবাদ দিয়ে নিজের জায়গায় বসল। গোয়ারিং শার্ট বদল করতে গেছে, কতই বা সময় লাগবে? 10 মিনিট। আমি সোফায় হেলান দিয়ে বসে বাঁ পাটা ডান পায়ের উপর তুলে প্লাস্টারের নকশা করা সিলিংয়ের দিকে চেয়ে গত 24 ঘন্টার কথা ভাবতে লাগলাম। কি অদ্ভুত অভিজ্ঞতা! একদিন যা খবরের কাগজের পাতায় পড়েছি, এ সবই দেখছি চোখের সামনে। সময় আছে দেখে সুটকেস থেকে আমার নোট বইটা বের করে বার্লিনের ঘটনা লিখতে শুরু করলাম। বোম্বাই থেকে জাহাজে ওঠার সময় আমি ডায়েরির কথাটা লিখতে শুরু করেছি। খানিকটা লিখে অদ্ভুত শব্দ পেয়ে আমি থেমে গেলাম। আমার দৃষ্টি এদিকের দিকে ঘুরে গেল। আমার মাথা নুয়ে পড়েছে বুকের ওপর, শব্দ হচ্ছে নাক ডাকার। বোঝো, এমন কর্তব্যনিষ্ঠ সদা তৎপর পুলিশ, সে কিনা আমায় পাহারায় রেখে দিয়ে ঘুমিয়ে পড়ল। গোয়ারিংয়ে এসে দেখলে তুলকালাম কাণ্ড হবে। কিন্তু গোয়ারিং আসবে কি? আমার যেন কেমন মনে সন্দেহ হচ্ছে 4টে বড়ি ওভারডোজ হয়ে গেছে, এবং প্রয়োজনের বেশি খাওয়ার ফল হচ্ছে প্রথম অবস্থায় ঘুমে ঢোল পড়া। এবং এতদিন 2টো করে দিয়ে এসেছি সে তো আন্দাজে, আর প্রথম বেড়ানে 2টোতেই কাজ হওয়াতে প্রতিবারই 2টো দিয়েছি। আরও 5 মিনিটে আমার দিনলিপি শেষ করে আমি উঠে পড়লাম। এরিকের নাসিকা গর্জন যেন আগের থেকেও বেড়েছে। গোয়ারিং যখন এখনও এলো না, আমার ধারণা বোধগম্য হলো যে সেও ঘুমিয়ে পড়েছে। আমি নিঃশব্দে ঘর থেকে বেরোলাম। বড় হলটায় পা দিতেই দেখলাম একটা চাকর ব্রেকফাস্টের স্টে হাতে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে ঘরের বাইরে দিকে একটু অবাক হয়ে সে বলল, ইর ফ্রস্টুক হের প্রফেসর। ফ্রস্টুক মানে ব্রেকফাস্ট। আমি বললাম, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার মনিবের কেন এত দেরি হচ্ছে বলতে পারো? ইয়া। কেন? এর স্লেপ্ট, অর্থাৎ তিনি ঘুমাচ্ছেন। অর্থাৎ আমার ধারণা নির্ভুল। আমি চাকরকে বললাম ব্রেকফাস্ট টেবিলের ওপর রেখে দিতে। চাকর সমেত রিসেপশন রুমে ঢুকে গেল। কপাল জোরে এই সুযোগ ছুটেছে, এর সদ্ব্যবহার না করলেই নয়। আমি হল থেকে বেরিয়ে বাইরে এলাম। ওই যে ডাইনলার গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির চালক পকেটে হাত দিয়ে তার পাশে চাইচারি করছে। আমি এগিয়ে গেলাম। কি করব তা স্থির করে ফেলেছি। আমায় আসতে দেখে ড্রাইভার দাঁড়িয়ে পড়ল। পকেট থেকে তার হাত 2টো বেরিয়ে এলো। সে অবাক হয়েছে। আমার আশাটা তার হিসেবের বাইরে।
আমি এগিয়ে ওর সামনে পড়লাম। আমাকে বার্লিন নিয়ে চলো, যেখান থেকে আমি এসেছি সেখানে। ড্রাইভার হাঁ হাঁ করে উঠল। নাইন, এক খান ইজ নিখট, অর্থাৎ আমি তা করতে পারবো না। এবার পারো? আমি পকেট থেকে সন্ডার্সের দেওয়াটা লুগার অটোমেটিকটা বার করে ড্রাইভারের দিকে উঁচিয়ে ধরেছি। ড্রাইভারের মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। ইয়া ইয়া ইয়া! ড্রাইভার নিজেই দরজা খুলে দিল। আধ ঘন্টার মধ্যে 17 নম্বর ফিদ্রিস চার্চেতে পৌঁছালাম। স্টাইনার পরিবারের তিনজনই আমার জন্য গভীর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছিল। প্রফেসর স্টাইনার আমাকে জড়িয়ে ধরলেন। নরবার্ট বলল, কি ব্যাপার, কোথায় নিয়ে গিয়েছিল তোমাকে? আমি সংক্ষেপে ঘটনাটা বললাম। তোমরা এক্ষুনি তোড়জোড় শুরু করো, কালই প্যারিসে চলে যাও, কেউ তোমাদের বাধা দেবে না। আমি আজই বিকেলের প্লেনে লন্ডন যাব। নরবার্ট, তুমি দয়া করে বুকিংয়ের ব্যবস্থাটা করে দাও। বিকেলে 4টেয় উড়ন্ত প্লেনে বসে বুঝলাম মনের মধ্যে দুটো বিপরীত ভাবের দ্বন্দ্ব চলছে। অন্তত একটা ইহুদি পরিবারকে ন্যাৎসি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পেরেছি বলেই কেমন আনন্দ লাগছে। তেমনই অভক্তি হচ্ছে এটা ভেবে যে আমার ওষুধের ফলে দুটি নরপিশাচ ব্যারামের হাত থেকে রেহাই পেল। সন্ডার্স ভাবতে পারেনি যে আমি এত তাড়াতাড়ি ফিরব। বার্লিনে কী হলো জানবার জন্য সকলেই উৎসুক। তোমার যাত্রা সফল কি না সেটা আগে বলো। আমি বললাম, একদিক থেকে অভাবনীয়ভাবে সফল। চায়না সুস্থ এবং তাদের সমস্ত সমস্যা দূর। ব্র্যাভো! কিন্তু সেই সঙ্গে আর একটা ব্যাপার হয়েছে যেটা শুনে তুমি মোটেই খুশি হবে না। কি? তোমার অনুমানে ভুল ছিল না সান্ডার্স, তোমাকে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল। হ্যাঁ, আমি ব্ল্যাকসার্ট গোয়ারিং সংক্রান্ত সমস্ত ঘটনা রুদ্ধশ্বাস বর্ণনা দিলাম। 4টে করে মিরাকলের বড়ি যদি শুধু ওদের ঘুম পাড়িয়ে আমাকে পালাবার সুযোগ না করে দিত তাহলে কথা ছিল না, কিন্তু সেই সঙ্গে ওই 2 পাষণ্ডের বিশ্রী ব্যারাম সারিয়ে দিল। ভাবতে আমার মনটা বিষিয়ে উঠছে। তুমি বিশ্বাস করো সন্ডার্স? কিন্তু এটা কি? সন্ডার্সের ঠোঁটের কোণে হাসি কেন? এবার সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আমার অচেনা একটা শিশি বের করলো, তাতে সাদা বড়ি। এই নাও তোমার মিরাকেলের। মানে? খুব সহজ। সেদিন তুমি ডরথি যখন বেরোলে, আমি প্রবন্ধ লেখার জন্য রয়ে গেলাম। সেই ফাঁকে আমি তোমার বাক্স খুলে তোমার শিশি থেকে মিরাকিউটল বের করে তার গায়ে অব্যর্থ ঘুমের ওষুধ সেখোনালের বড়ি ভরে দিলাম। একসঙ্গে 4টে সেখোনালের বড়ি যে মারাত্মক ব্যাপার। 10 মিনিটের মধ্যে নিদ্রা অবধারিত। মাই ডিয়ার শঙ্কু, তোমার মহাঔষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে, এটা আমি চাইনি। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সন্ডার্সের হাতটা মুঠো করে ধরলাম, মুখে কিছু বলতে পারলাম না। আনন্দমেলা পূজাবার্ষিকী 1397 সমাপ্ত।